আসসালামু আলাইকুম, আমি আবু আসরাত রাকিব। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফেক ব্যাচের ইংলিশের ধারাবাহিক ক্লাস চলতেছে। আমরা আজকে লেকচার 7 আলোচনা করব। লেকচার 7 আমরা একটা ভাইটাল টপিক নিয়ে আলোচনা করব, তার নাম হচ্ছে ট্রান্সলেশন। মনে রাখবেন, ট্রান্সলেশন থেকে আপনি কলেজ, স্কুল এবং স্কুল 2 যে পর্যায়ে এক্সাম দেন না কেন, মাস্ট বি আপনি 3 থেকে 4 মার্ক আপনি কমন পাবেন প্রত্যেক বছর। ইভেন প্রত্যেকটা নিবন্ধনেই স্কুল 2 এবং কলেজ পর্যায়ে তিনটা পার্টে মোটামুটি ট্রান্সলেশন থেকে 3 থেকে 4 মার্কের প্রশ্ন কমন আসেই, মাঝে মধ্যে 6 থেকে 7টাও চলে আসে। আচ্ছা দেখেন, এই ইংলিশে সব থেকে ভাইটাল তিনটা টপিক যেমন হচ্ছে রাইট ফ্রম ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন, আরেকটা হচ্ছে ট্রান্সলেশন। এই চারটা টপিকে আপনি যদি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, ইংরেজি থেকে আপনি মিনিমাম 12টা কমন পেয়ে যাবেন। মানে এই শুধু এই চারটা টপিক থেকে 25টার ভিতরে 10 থেকে 12টা প্রশ্ন আসে। তো আমাদের এর পূর্বের যে ক্লাসগুলো ছিল, আমরা এখানে রাইট ফ্রম ভার্ব শেষ করছি, কমপ্লিটিং সেন্টেন্স শেষ করছি। আজকে আমরা ট্রান্সলেশন নিয়ে কি আলোচনা করব। ট্রান্সলেশনটা আমরা নর্মালি জানি মুখস্থ, তবে এই মুখস্থর ভিতরে আপনার বেশ কিছু নিয়ম আছে এবং বেশ কিছু টেকনিক আছে। আমরা মোটামুটি 20 থেকে 25 বা 30টার মতো ট্রান্সলেশনকে আমরা টেকনিক্যালি মুখস্থ করব, যেগুলো বিগত বিভিন্ন নিবন্ধন পরীক্ষায় বারবার আসছে এবং বারবার এই প্রশ্নটাকে আপনি এমনভাবে পড়তে পারবেন যে আপনি খুব সহজে ধরতে পারবেন। ওকে, আসেন প্রথমে আমরা কলেজ পর্যায়ের প্রশ্নগুলো সমাধান করব। আমাদের এই ক্লাসগুলো হচ্ছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস, লেখক গাজী মিজানুর রহমান স্যারের বইটা থেকে। ট্রান্সলেশনটা আপনারা পাবেন 516 পেজে পাবেন, নিবন্ধনে 516 পেজে আপনারা ট্রান্সলেশনটা পাবেন। প্রথমে আমরা কলেজ পর্যায়ের প্রশ্নগুলোকে সমাধান করতেছি। তো দেখেন, কলেজ পর্যায়ের প্রথম যে প্রশ্নটা আসছিল, দেখেন কলেজ পর্যায়ে আমরা 1 থেকে 5 পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে, এগুলো সবগুলো হচ্ছে মুখস্থ পাঠ থেকে, মানে বিভিন্ন বাগধারার সিস্টেম যেগুলো আর কি, এগুলো বা প্রবাদ প্রবচন যেটাকে আমরা বলি আর কি, এগুলো আপনারা মুখস্থ করতে হবে। 6 নম্বর যে প্রশ্নটা আছে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, দেখেন এটা কি বলছে, ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। তাহলে এটা সঠিক আনসার কি হবে? দেখেন, মনে রাখবেন, কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, নাচতে নাচতে, এই সকল শব্দের ক্ষেত্রে কি বলছি, কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, নাচতে নাচতে, এগুলো শব্দের ক্ষেত্রে যেমন আমি যদি বলি কাঁদতে কাঁদতে, তার মানে কাঁদতে কাঁদতে মানে কি ক্রাইং। এই ক্রাইং শব্দটার আগে আপনি কখনো প্রিপোজিশন বসাতে পারবেন না। তার মানে যতগুলো অপশন আপনি প্রিপোজিশন দেখবেন, যেমন এই অপশনে প্রিপোজিশন আছে এটা কাটা, এই অপশনে প্রিপোজিশন আছে এটা কাটা, কিন্তু প্রিপোজিশন নাই কোনটাতে, দেখেন এটাতে প্রিপোজিশন নাই ক্রাইং এর পূর্বে, এটাতে প্রিপোজিশন নাই কি ক্রাইং এর পূর্বে। এখন সঠিক আনসার কি হবে? দেখেন এখানে হইলো কাছে এলো, কাছে এলোর ক্ষেত্রে কাম টু বসে, কাছে এলো ক্ষেত্রে কি কাম টু বসে। তার মানে আপনাকে দেখতে হবে এখানে আছে কাম টু, কাছে আসা অর্থে, আর এখানে আছে কাম নিয়ার, নিয়ার মানে হচ্ছে নিকটে আসা। যদি এখানে বলতো যে ছেলেটি কাঁদতে কাঁদতে আমার নিকটে এলো, তখন কিন্তু উত্তর হয়ে যেত কেম নিয়ার হয়ে যেত, তবে এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার মানে এরকম যে প্রশ্নগুলো আছে যে মেয়েটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, ছেলেটি হাসতে হাসতে আমার কাছে এলো, ছেলেটি নাচতে নাচতে আমার কাছে এলো, তাহলে এরকম যে যে এই ক্রাইং, ডান্সিং, লাফিং, এগুলোর পূর্বে যে অপশনগুলোতে আপনি প্রিপোজিশন দেখবেন, যে অপশনগুলোর পূর্বে আপনি প্রিপোজিশন দেখবেন, আপনি প্রথমে ওই অপশনটা বাদ দিয়ে দিবেন। এরপরে কাম হচ্ছে আপনার কাছে আসা বা কাছে এলো, এই শব্দটার অর্থে কাম টু বসে। কাম টু মানে কি কাছে আসা, এটা একটা ফ্রেজ। আমরা ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা প্রেজ বলি, যে নির্দিষ্ট কিছু প্রেজ আছে, ঠিক আছে, এই প্রেজটা হচ্ছে কেম টু মানে বা কাম টু, নিকটে আসা মানে কাছে আসা অর্থে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ, দি বয় কাম কেম টু মি কি ক্রাইং। আশা করি বুঝতে পারছি এই বিষয়টা, যে অপশনটা কেন ভুল হয়েছে। আমরা প্রত্যেকটা প্রশ্নকে এরকম ধরে কি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আমাদের পরের যে প্রশ্নটা আসছে তা 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে। আপনারা শিক্ষক নিবন্ধন বইয়ের অ্যানালাইসিসের 8 নাম্বার প্রশ্নটাতে পাবেন। খুবই ভাইটাল একটা প্রশ্ন এটা, যে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। মনে রাখবেন, এই তিরস্কার করা অর্থে আপনি দুইটা শব্দ মনে রাখবেন। তিরস্কার করা অর্থে আপনি দুইটা শব্দ মনে রাখবেন। তিরস্কার করা অর্থে প্রথম নাম্বার হচ্ছে টুকের সাথে ট্র্যাক্স বসে, ঠিক আছে, ওকে। আরেকটা হচ্ছে ব্রিং এর সাথে ব্রুক বসে, ব্রিং এর সাথে বুক বসে, তার মানে আপনি মাথায় রাখবেন। আর আরেকটা আছে, সেটা হচ্ছে 3 নাম্বার বসে, রিবুক, আর ই ভি ইউ কে ডাবল রিবুক। অর্থাৎ তিরস্কার করা অর্থে আপনি যে কোনো অপশনে এই তিনটার ভিতরে যে কোনো একটাকে যদি পেয়ে যান, ভাববেন এটাই আনসার। তাহলে কি টেক, টুক, টেক্স, ব্রিং, বুক, আর হচ্ছে রিবুক, তিরস্কার করার অর্থে এই জিনিসটা বসে। এখন দেখেন আমাদের প্রথম নাম্বার অপশনে কি বলছে, দেখেন দি অথরিটিস ব্লেম হিম। যেহেতু এখানে অপশনগুলো নাই, এই তিনটা অপশনের কোনোটাই নেই, তাহলে এটা বাদ যাবে। 2 নাম্বার অপশনে বলছে কি দি অথরিটি টুক হিম ট্যাক্স, এই তো পাওয়া গেছে, দেখেন এই যে টুক, এই যে ট্যাক্স। আচ্ছা 3 নাম্বার অপশনটা না আমরা টুক দেখতে পারছি, ফাইন, কিন্তু টুকের সাথে বুক বসে না। বুক বসবে কার সাথে? ব্রিং এর সাথে বুক বসে। কোনো একটা অপশনে যদি আপনি ব্রিং এর সাথে বুক দেখেন, তাহলে ওই অপশনটা কিন্তু কি সঠিক হয়ে যাবে। তার মানে তিরস্কার করার অর্থ আপনাকে এই তিনটা শব্দ মাথায় রাখতে হবে। এই তিনটা শব্দের যদি মিল থাকে, যে টেকের সাথে ট্যাক্স আছে, তাহলে বুঝবেন ওইটাই সঠিক।
আর ব্রিং এর সাথে যদি ব্রুক থাকে ওইটাও সঠিক, যদি রিবুক থাকে সেটাও সঠিক। আশা করি এই জিনিসটা ব্যাখ্যা পেয়েছেন। আর 9 নাম্বারটাতে আসেন, শিশুটি, এটা আপনারা 9 নাম্বারে পাবেন, কলেজ পর্যায়ে আসা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বইয়ের 9 নাম্বার প্রশ্নটাতে আসেন। শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো। আমি আগেই বলছিলাম এই যে হাসতে হাসতে, নাচতে নাচতে, কাঁদতে কাঁদতে, এই সকল শব্দ দ্বারা, হাসতে হাসতে মানে হচ্ছে কি লাফিং, এই লাফিং শব্দটার আগে আপনি প্রিপোজিশন বসাতে পারবেন। আমাদের তারা যে অপশনটা দিবে সেই অপশনে একদম আলটিমেটলি তারা প্রিপোজিশন দিবে, আপনি ওই প্রিপোজিশন নিয়ে কেটে দেবেন। প্রথমটা দেখেন, দি বয় কেম টু, এই যে দেখছেন এই যে আমরা প্রিপোজিশন পাইছি এটা কাটা। দি বয় কেম টু মি, এখানে আমরা প্রিপোজিশন নাই, তাহলে আমরা বাকি অপশন দেখি, এখানে এই যে এই অপশনই তারপর প্রিপোজিশন আছে, এটাও কাটা, তাহলে অপশন এটা সঠিক। আমরা আগে বলছিলাম যে আপনি এই কাছে আসা অর্থে কাম টু বসে, অনেক সময় এখানে কামের কেমের জায়গায় নিয়ার দিয়ে দেয়, যে নিয়ার টু দিয়ে দেয়, নিয়ার টু হবে নিকটে, ঠিক আছে, বা কাম নিয়ার, নিকটে আসা। আপনি অবশ্যই কাছে আসা অর্থে কি ব্যবহার করতে হবে, কেম টু ব্যবহার করতে হবে। আর তারপরে আপনি কখনোই প্রিপোজিশন ইউজ করতে পারেন, আপনাকে একটা অবজেক্ট ফর্ম দিয়ে আপনি সরাসরি ওই কাঁদতে কাঁদতে হলে আপনার, এই হাসতে হাসতে হলে লাফিং হবে, নাচতে নাচতে হলে আপনার ডান্সিং হবে, ঠিক আছে, কাঁদতে কাঁদতে হলে আপনার ক্রাইং হবে, প্রিপোজিশন বসাতে পারবেন না, এই জন্য সঠিক উত্তর হলো এটা। আসেন পরের প্রশ্নটা, 10 নম্বর প্রশ্ন, খুবই জটিল একটা প্রশ্ন। দুঃখের প্রয়োজনীয়তা মধুর, এটা একটা প্রবাদ বাক্যের মতো। এখানে দেখেন, সুইট আর দি ইউজেস অফ অ্যাডভার্সিটি, সুইট ইজ দি ইউজেস অফ অ্যাডভার্সিটি। বাকি অপশনগুলো আমি ধরতেছি না, এ আর বি নিয়ে মূলত কাজ। দেখেন এখানে সবকিছুই ঠিকঠাক আছে, ঝামেলাটা হচ্ছে ভার্ব নিয়ে। এখানে একটা জায়গাতে সুইটের পরে আর দিছে, ভার্বটা প্লুরাল, আর একটা জায়গাতে এখানে সুইটের পরে ইজ দিছে, মূলত এখানে কি ভার্বটা কি সিঙ্গুলার। এই বাক্যটা নিয়ে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে মনে রাখবেন এই বাক্যটার যে সাবজেক্টটা দেওয়া আছে এখানে, যেমন সুইট, সুইট মানে হচ্ছে মিষ্টি, মনে রাখবেন অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হইতে পারে না, তার মানে এই বাক্যটার সাবজেক্ট কিন্তু সুইট না। এই বাক্যটার সঠিকটা হচ্ছে এরকম, দি ইউজেস অফ অ্যাডভার্সিটি, দি ইউজেস অফ অ্যাডভার্সিটি ড্যাশ সুইট। এই বাক্যটা ছিল মূলত এমন যে অবজেক্টিভ বাক্যের কিন্তু সাবজেক্ট হিসেবে বুঝতে পারেন, এখানে এই বাক্যটা ছিল এমন, দি ইউজেস অফ অ্যাডভার্সিটি ড্যাশ সুইট। এখন আমি আপনাকে যদি বলে আপনার অপশনে কি ইজ বসাবেন নাকি অপশনে আপনি আর বসাবেন, এখন আপনারা যারা রাইট ফ্রম ভার্বটা পড়ছেন আপনারা জানেন যে প্রিপোজিশন যদি অফ থাকে, প্রিপোজিশনের পূর্বের যে সাবজেক্ট আছে সেটা অনুযায়ী কি হয়, ভার্বটাকে বসে। তো আমরা রাইট ফ্রম ভার্বে পড়ছিলাম না যে প্রিপোজিশন যদি থাকে, যে কোনো প্রিপোজিশন তার পূর্বের যে সাবজেক্ট আছে সেটা অনুযায়ী আমাদের কি ভার্বটা বসে। তাহলে দ্য ইউজেস, এই যে এস আছে মানে এই যে সাবজেক্টটা আছে এটা কিন্তু প্লুরাল, তাহলে আপনি এখানে যে ভার্বটা নেবেন সেটা প্লুরাল ভার্ব নিতে হবে, এই জন্য এটা সঠিক। প্লুরাল ভার্ব হচ্ছে কি আর, অর্থাৎ এই বাক্যটা সঠিক হচ্ছে কি সুইট আর দি ইউজেস অফ অ্যাডভার্সিটি। এখন অনেকেই মনে করবেন সুইট মিষ্টি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার আমরা ভার্বটাকেও কি করে দিব, সিঙ্গুলার করে দিব। বিষয়টা এরকমটা না, কারণ এই যে বাক্যগুলো আছে আপনাদেরকে বাক্যগুলোর মর্ম কথাটা, কিওয়ার্ডটা বুঝতে হবে। এই বাক্যটা ছিল মূলত এমন, দি ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, সে এটাকে অন্য সিস্টেমে নিয়ে আসছে, একটু প্যাস করে দিয়েছে। আশা করি এটা সঠিক ব্যাখ্যাটা আপনারা কি পেয়েছেন। আমরা 11 নম্বর প্রশ্নটা নিয়ে এবার আলোচনা করব। দেখেন 11 নম্বর প্রশ্নতে আসছে 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। এখানে কি দেখেন, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, খুবই ভাইটাল একটা প্রশ্ন। এরকম প্রশ্ন নিবন্ধনের সব থেকে বেশি এই ট্রান্সলেশন থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে এরকম টপিকগুলো থেকে। দেখেন সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, প্রথম কথা হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি এই শব্দটার অর্থ কি। দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি শব্দটার অর্থে আপনাকে অবশ্যই মাস্ট আপনাকে ড্রেজিং শব্দটা ইউজ করতে হবে। যদি সকাল থেকে বৃষ্টি হচ্ছে থাকতো তাহলে আমরা রেইনিং শব্দটা ইউজ করতাম। যদি বলতো সকাল থেকে বৃষ্টি হচ্ছে তখন শব্দটা হতো রেইনিং। কিন্তু যখন প্রশ্নে বলবে যে গুড়ি গুড়ি, এই গুড়ি গুড়ি অর্থে বৃষ্টি বোঝানোর জন্য ড্রেজিং শব্দটা ইউজ হয়। এখানে একটা টেন্সের মারপ্যাচ আছে, মনে রাখবেন কোন এরকম বাংলা শব্দের শেষে যদি যেমন এরকম ওয়ার্ড থাকে যে হচ্ছে, খাচ্ছে, নিচ্ছে, কি বলছি, হচ্ছে, খাচ্ছে, নিচ্ছে, এই শব্দগুলো যদি থাকেন মাস্ট বি ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, মাস্ট বি ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অথবা আপনি অপশনগুলোর দিকে তাকান, দেখেন আমরা সিঞ্চ এবং ফরের একটা নিয়ম পড়ছিলাম রাইট ফ্রম ভার্বে, যে সিঞ্চ এবং ফরের পরে যদি কোনো সময়ের কথা উল্লেখ থাকে তাহলে ওই সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব। দেখেন এই বাক্যটাতে সিঞ্চ আছে, এই যে সিঞ্চ, সিঞ্চের পরে দেখেন সময়ের কথা উল্লেখ আছে, ওকে। আবার দেখেন এই যে ফর আছে, এই যে ফর, ফরের পরে এই যে দেখেন সময়ের কথা উল্লেখ আছে। তাহলে আমরা যখন সিঞ্চ এবং ফর দেখব তারপরে যেহেতু সময়ের কথা উল্লেখ আছে, আমরা রাইট ফর্ম ভার্বের নিয়ম অনুযায়ী জানি যে ওই সেন্টেন্সগুলো বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী দেখেন এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাই। প্রথম কথা হচ্ছে এটা, এটা প্রথমেই বাদ চলে যাবে।
এই দুইটা বাক্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলটা হচ্ছে কি সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের পর ভার্বের সাথে আইএনজি ফাইন্ড আছে। এই সেন্টেন্সটা দিকেও তাকান, এই যে হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি আছে, বাট আমরা বলছিলাম গুড়ি গুড়ি বুঝাতে কখনোই আপনি রেইনিং ইউজ করতে পারবেন না। রেইনিং যদি বলতো সকাল থেকে বৃষ্টি হচ্ছে তখন হয়তো ইট হ্যাজ বিন রেইনিং ফর মর্নিং, কিন্তু যখন বলবে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তখন হবে ইট হ্যাজ বিন ড্রেজিং সিন্স কি মর্নিং। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে এখানে এটা অপশন বিটাও ভুল। তাহলে কেন ভুল হচ্ছে বোঝা গেছে। এখন এরকম অনেকগুলো সেন্টেন্স আমরা এরকম বাংলা বাক্যটা শেষে যেমন খাচ্ছে, নিচ্ছে, চলছে, ঠিক আছে, করছে, এরকম আমরা শব্দগুলো পাবো, যে খেলছে, এই শব্দগুলো যদি থাকে আপনি মাস্ট বি মাথায় রাখবেন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন আপনার যদি এই টেন্স নিয়ে যদি ঝামেলা থাকে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, সেক্ষেত্রে আপনি আমাদের প্লেলিস্টে যাবেন, ওখানে দেখবেন বেসিক নামে যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলোতে ঢুকে আপনি টেন্সের ক্লাসটা দেখে নিতে পারেন। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছি। 12 নম্বরটাতে আসি আমরা। এখানে বলছি কি দেখেন, তাকে তিরস্কার করা হলো, এটা 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে। তিরস্কার করার ক্ষেত্রে এই যে বাক্যগুলো একটু চেঞ্জ হয়ে আসে, আপনাকে মূল থিমটা মাথায় রাখতে হবে। আমি আপনাকে তখন বলছিলাম তিরস্কার করার অর্থে আপনাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে আপনাকে টুকের সাথে টেক্স কথাটা আছে কিনা এটা দেখতে হবে, টেক্স কথাটা আছে কিনা। তারপর হচ্ছে ব্রিং, তারপর হচ্ছে ব্রিং এর সাথে বুক কথাটা আছে কিনা এই জিনিসটা দেখতে হবে, অথবা পুরো বাক্যটার সাথে রিবুক কথাটা আছে কিনা আপনাকে এই তিনটা শব্দ তিরস্কার করার অর্থে আপনাকে মাস্ট বি খুঁজে বের করতে হবে। ওকে, আমরা যে অপশনগুলো দেখতে পারতেছি অপশনগুলোতে আমরা কোথাও টেক টুক পাচ্ছি না, রিবুক পাচ্ছি না। ব্রিং মনে রাখবেন প্রশ্নে যে সবসময় ব্রিং থাকবে বিষয়টা এরকমটা না। ব্রিং এর যে ফার্স্ট ফর্ম সেটা হচ্ছে ব্রট, ইউজিএইচটি, ব্রটের সাথেও কি বুক থাকতে পারে। তার মানে মানে ব্রিং থেকেই তো ব্রট আসছে, যেমন এই টুকটা আসছে তো টেক থেকে, ঠিক আছে, টেক থেকে টুক আসছে, এই ব্রিং থেকে কি আসছে ব্রট আসছে। তার মানে আপনি প্রশ্নে ব্রিং বুকও পাইতে পারেন, ব্রট বুকও কি পাইতে পারেন। তাহলে দেখেন প্রথম অপশনে ব্রট আছে ফাইন, কিন্তু ব্রটের সাথে তারা ব্রিম দিয়ে রাখছে, এটা ভুল, কারণ ব্রটের সাথে আপনার বুক থাকতে হবে। যে অপশন 2 সঠিক। দেখেন এই যে মানে ব্রিং থেকে ব্রট আসছে তার সাথে বুক আছে, কোন একটা অপশনে যদি টেক টুকের সাথে যদি ট্যাক্স থাকতো সেটাও আনসার হয়ে যেত, অথবা যদি রিবুক থাকতো ওইটাও আনসার হয়ে যেত। এই প্রশ্নগুলো ঘুরে ফিরে অনেকবার আসে, আপনাকে শুধু কিওয়ার্ডটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা 13 নম্বরটাতে আসি। 13 নম্বরটা আমাদের বলছে তার জন্য জায়গা করে দাও। আমি জানি এই প্রশ্নটা দেখার পর অনেকের আনসার হবে তার জন্য জায়গা করে দাও, মেক প্লেস ফর হিম। সবাই ধুমাই এটার আনসার করব, সবাই ধুমাই এটার আনসার করবে, কারণ এটা সরাসরি মিলে যে মেক প্লেস ফর হিম, তার জন্য জায়গা করে দাও। যেহেতু এগুলো ট্রান্সলেশন, এখানে বেশ কিছু প্রবাদ প্রবচন ইউজ হবে। মনে রাখবেন জায়গা করা অর্থে, কোনো ব্যক্তির জন্য জায়গা করা অর্থে মেক রুম শব্দটা বসে, মুখস্থ করে ফেলবেন। মেক রুম, মেক রুম মানে হচ্ছে জায়গা করা। যারা যারা বাগধারা পড়ছেন মানে প্রেজ এন্ড ইডিয়ম পড়ছেন তারা এই শব্দগুলোর সাথে পরিচিত হবেন। আপনাদের কিন্তু নিবন্ধন পরীক্ষা প্রেজ এবং ইডিয়মস থেকে একটা প্রশ্ন আসবে, আমাদের ধারাবাহিক রুটিনে এই ক্লাসগুলো থাকবে। তাহলে জায়গা করা অর্থে মেক রুম বসে। আপনি যখনই দেখবেন কোনো ব্যক্তির জন্য কোনো জায়গা করা অর্থ বোঝাচ্ছে তখন আপনাকে দেখতে হবে মেক রুম। মেক রুম মানে হচ্ছে রুম তৈরি করা না, মেক রুম মানে হচ্ছে জায়গা করা। তাহলে দেখেন এই যে মেক রুম ফর হিম, আশা করি বুঝতে পারছি। এটা একটা প্রবাদ বাক্য, এটা একটা প্রবাদ প্রবচন, জায়গা করা, মেক রুম জায়গা করা, মেক রুম জায়গা করা, মেক রুম জায়গা করা। আমরা এরকম পড়ছিলাম না যে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ক্যাটস এন্ড ডগস মানে কি বিলাই কুকুরের মতো বৃষ্টি হচ্ছে না, বিষয়টা কিন্তু এরকমটা না। তো এখানেও মেক রুম মানে হচ্ছে ঘর তৈরি করা না, মেক রুম শব্দটার অর্থ হচ্ছে মূলত কি জায়গা করার অর্থে প্রয়োগ হয়েছে এখানে। আমরা এবার 20 নাম্বার প্রশ্নটাকে নিয়ে আলোচনা করব। দেখেন 20 নাম্বার প্রশ্নটা কি বলছে, ইট ইজ নাও 15 মিনিট ফাস্ট 4। এখানে চারটা অপশন আছে, চারটা অপশনের ভিতরে আপনারা নিবন্ধন বইটার 20 নাম্বারে পাবেন। চারটা অপশন তো আমি দুইটা অপশন নিয়ে নেই, গরুর গাঁ এবং ঘোড়ার গাঁ, যেখানে 5 মিনিট 5 মিনিট করে বলছে, কারণ ওই অপশনগুলো তো মানে ধারের কাছেও আসার কোনো কি সম্ভাবনা নাই। যেহেতু এখানে 15 মিনিট মানে এখানে 15 মিনিট নিয়ে কাজ হবে, তাহলে 5 মিনিটের যে কাজটা সেই অপশনগুলো আগেই বাদ পড়ে যাবে। এখন এটা দ্বারা মূলত কি বুঝেছে যে এখন 4টা বেজে 15 মিনিট নাকি এখন 4টা বাজতে 15 মিনিট, কনফিউশনটা হয়েছে এখানে। মনে রাখবেন এখানে কি লেখা আছে ফাস্ট 4। ফাস্ট মানে কি বলেন তো, অতীত। ফাস্ট মানে আমরা কি অতীত, আমরা বলি না যে ফাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এই পাস্ট টেন্স মানে কি ছিল অতীতকাল, মানে হচ্ছে ইট ইজ নাও 15 মিনিট ফাস্ট 4 মানে হচ্ছে 4টা থেকে 15 মিনিট চলে গেছে, অর্থাৎ অতীত হয়ে গেছে। 4টা বাজতে না, 4টা থেকে 15 মিনিট চলে গেছে। যেমন আমি ভাত খেয়ে পেলেছি, বিষয়টা হচ্ছে এরকম। এখন 4টা থেকে 15 মিনিট যদি চলে যায়, ফাস্ট 4 মানে কি, ফাস্ট মানে তো অতীত, চলে গেছে কয় মিনিট
15 মিনিটস, 15 মিনিট চলে গেছে। 4টা থেকে 15 মিনিট চলে যাওয়া মানে হচ্ছে কি 4টা বেজে 15 মিনিট হয়েছে। তার মানে সঠিক উত্তর হবে এটা, এখন 4টা বেজে 15 মিনিট। আর এখন 4টা বাজতে 15 মিনিট মানে তো হচ্ছে ভাই 4টা বাজে নাই, কিন্তু ও তো বলছে ফাস্ট 4, মানে হচ্ছে 4টা বেজে 15 মিনিট চলে গেছে, অতীতে চলে গেছে। তার মানে 4টা বেজে 15 মিনিট, এই যে 4টা বেজে 15 মিনিট। আশা করি বুঝতে পারছি। তিনি পদত্যাগ করেছেন। প্রথম কথা হচ্ছে পদত্যাগ করা, এই শব্দটার জন্য রিজাইন শব্দটা বসে। ওকে, এখন আসেন এই যে কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু শব্দ আছে, একটু লিখে রাখেন। যেমন মিট, ডিসকার্স, আমি লিখে দিচ্ছি। যেমন হচ্ছে মিট, মিট, ডিসকার্স, তারপর হচ্ছে রিজাইন্ড। এই যে শব্দগুলো আছে, এই যে শব্দগুলো আছে, ঠিক আছে, এগুলোর পর আপনি কখনোই, এগুলোর পর আপনি কখনোই কোনো প্রিপোজিশন বসাতে পারবেন না। যেমন আমরা অনেক সময় বলি মিট উইথ, তার সাথে দেখা করা, মিটের সাথে কখনোই প্রিপোজিশন উইথ বসে না। আমরা বলি ডিসকাস অ্যাবাউট, মানে হচ্ছে কোনো বিষয় নিয়ে আলোচনা করা, ডিসকাসের সাথে কখনোই অ্যাবাউট বসে না। রিজাইন্ড ফ্রম বলি, রিজাইন্ডের সাথে কখনোই ফ্রম বসে না। সহজ কথা হচ্ছে মিট, ডিসকাস, রিজাইন্ড, এই তিনটা শব্দ ভালোভাবে মনে রাখবেন। নিবন্ধনে বেশিরভাগ ক্ষেত্রে কনফিউজড করার জন্য এই শব্দগুলোর পর আমাদেরকে প্রিপোজিশন দিয়ে দিবে। যেমন দেখেন এই যে দেখছেন রিজাইন্ড অফ, প্রিপোজিশন আছে বাদ। এই যে রিজাইন্ড ফ্রম, প্রিপোজিশন আছে বাদ। তার মানে হি হ্যাজ কে রিজাইন্ড হিজ পোস্ট, এই শব্দটা হচ্ছে এটা, এটা তো কোনো কি নাই, প্রিপোজিশন নাই। এখানে আরেকটা অপশন ছিল, যে অপশনটা আমি নিই নাই, সেটা হচ্ছে অপশন নাম্বার গোড়ার গ। অনেকে হয়তো গোড়ার গ বলবেন যে হি হ্যাজ বিন রিজাইন্ড হিজ পোস্ট, এখানেও তো রিজাইন্ডের পরে কোনো কি নেই, প্রিপোজিশন। আপনার কাছে যদি বই থাকে বইটা চেক করেন, 22 নম্বরের গোড়ার গ অপশন দেখেন, হি হ্যাজ বিন। আমরা জানি হ্যাজ বিন রিজাইন্ড হওয়ার তো সম্ভাবনা নাই, হ্যাজ বিনের পরে তো বারবার সাথে আইএনজি হওয়ার কথা, কারণ হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হয়। তার মানে এর পর অবশ্যই যে ভার্বটা থাকবে বিন, যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। যেহেতু রিজাইন্ডের সাথে আইএনজি নাই, তার মানে ওই অপশনটা হওয়ার কোনো কি সম্ভাবনা নাই, ওই অপশনটা কি হওয়ার কোনো কি সম্ভাবনা নাই। তাহলে এখানে অপশনগুলো আপনি ভুল ধরবেন কিভাবে, এই যে তিনটা চারটা শব্দের পরে কখনোই প্রিপোজিশন বসে না, তাহলে যে অপশনগুলোতে প্রিপোজিশন আছে সেগুলো আগে বাদ দিয়ে দিবেন। আসেন পরেরটাতে আসি, কখনো অপরের নিন্দা করো না। অনেকে দেখে মনে হবে নেভার টেল ব্যাড অফ আদার, আরেকজনের কথা আমরা খারাপ কথা বলবো না। মনে রাখবেন নিন্দা করা, এই যে এই শব্দটা, এটা হচ্ছে একটা ইডিয়মস, প্রেজ অফ ইডিয়মস। এটা নিন্দা করা অর্থটা হয় টেল ইল, টেল ইল অফ, টেল ইল অফ অর্থ হচ্ছে নিন্দা করা। কোনো ব্যক্তির নিন্দা করা অর্থে টেল ইল অফ শব্দটা বসে। ওকে, কোনো ব্যক্তি সম্পর্কে নিন্দা করা অর্থে টেল ইল অফ বসে। তাহলে আপনি যখনই নিন্দা করা শব্দটা পাবেন, এখন অনেকে বলবে নিন্দা করার অর্থ টেল ইল অফ কিভাবে বুঝবো, এটা তো হচ্ছে একটা ইডিয়ম, যেহেতু ট্রান্সলেশন শব্দটাতে টেন্সের একটা বিষয় থাকে, ফ্রেজ অফ ইডিয়মসের একটা বিষয় থাকে, ঠিক আছে, এই বিষয়গুলো থেকে আবার বিভিন্ন প্রবাদ প্রবচনী বিষয় থাকে। সেজন্য আমরা জেনারেলি যদি চিন্তা করি, যেমন ওই যে তখন ছিল মেক রুম, ঠিক আছে, এখানেও ঠিক জিনিসটা এরকম যে টেল ইল অফ, ইল মানে এখানে অসুস্থ না ভাই, ইল দ্বারা এখানে বুঝেছে নিন্দা করা অর্থে, ঠিক আছে। তার মানে যে অপশনে টেল ইল অফ, আপনি ইল মনে রাখবেন, ইল মানে নিন্দা করা, ইল শব্দটা যেখানে আছে এখানে, এই যে এখানে আছে নেভার টেল ইল অফ কে আদার, মানে অপরের নিন্দা করো না। আশা করি এই তিনটাও আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে পারছে। এবার স্কুল পর্যায়ে আসা কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। কলেজ পর্যায়ে বাকি যে প্রশ্নগুলো আছে বেশিরভাগ একই নিয়মের, আর বাড়তি যেগুলো সেগুলো আপনাদেরকে মোটামুটি মুখস্থই করতে হবে। দেখেন স্কুল পর্যায়ে প্রথমে আমাদের যে প্রশ্নটা আছে এটা 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে, আপনারা 6 নাম্বার প্রশ্নটাতে পাবেন। স্কুল পর্যায়ে কি আছে দেখেন, সে নদীর তীরে এক কুঠিরে কি বাস করত। সে নদীর তীরে এক কুঠিরে বাস করত। প্রথম কথা হচ্ছে এক কুঠিরে, কুঠিরে শব্দটার অর্থ হিসেবে আপনাকে এ হার্ট খুঁজে বের করতে হবে। কুঠির শব্দটার অর্থ হচ্ছে কি এ হার্ট, ওকে। আর নদীর তীরে এক কুঠিরে বাস করত, সে নদীর তীরে এক কুঠিরে কি বাস করত, তার মানে বাস করার অর্থ আমরা জানি মানে কাছাকাছি বাস করতে, এরকম ক্ষেত্রে আমরা জানি যে ক্লোজ টু বসাতে হবে, আপনাকে কি বসাতে হবে, ক্লোজ টু। তাহলে এখানে প্রথম অংশ দেখেন, প্রথম কথা হচ্ছে ক্লোজের সাথে উইথ বসে না, এই অপশনটা প্রথমেই ভুল। আপনাকে এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সে নদীর তীরে এক কুঠিরে বাস করতো, মানে কুঠিরের কাছে বাস করতো, ওই কাছে অর্থে ক্লোজ টু শব্দটা বসে। আমরা এর আগেও পড়ছিলাম যে ছেলেটি হাসতে হাসতে আমার কাছে এলো, এই কাছে অর্থে কি বসে, ক্লোজ টু। তো এখানে এরকম যে সে নদীর তীরে এক কুঠিরে কি বাস করতো, মানে নদীর তীরে এক কুঠিরের কাছে বাস করতো। তাহলে কুঠির মানে হচ্ছে এ হার্ট, এই যে আছে, আর ক্লোজের সাথে আপনাকে এখানে কনফিউজ করবে, এখানে এ হার্ট দিবেন, হয়তো এ হোম দিবে, আরেকটা হচ্ছে বাই হাউস দিবে, আরেকটা হচ্ছে ক্লোজের সাথে ঝামেলা করবে। আপনি মনে রাখবেন কাছে অর্থ আবার নিকটে থাকা অর্থে ক্লোজের সাথে কি বসে, টু বসে। যদি ক্লোজ নিয়ার দেয় তাও হবে না, আপনাকে ক্লোজের সাথে টু এ বের করতে হবে। ওকে, আচ্ছা পরেরটাতে আসি 7 নাম্বার। আমরা
বিষয়টিকে আলোচনা করব। এই যে আলোচনা শব্দটার অর্থ হচ্ছে কি ডিসকাস। আমি বলছিলাম যে মিট, ডিসকাস, তারপর হচ্ছে রিজাইন্ড, এগুলো পরে কখনোই প্রিপোজিশন বসে না। এই বাক্যটা আসা মানে আপনাকে প্রিপোজিশন দিয়ে সে কনফিউজ করবে। এই যে ডিসকাস অ্যাবাউট, এই বাক্যটা বাদ যাবে, যেহেতু প্রিপোজিশন আছে, এখানে প্রিপোজিশন নাই, তাহলে মানে আপনাকে এটা সঠিক করতে হবে। কিছু শব্দ লিখে রাখেন যাতে ধরতে পারেন। প্রথমটা হচ্ছে জয়েন, JOIN জয়েন, তারপর হচ্ছে ডিসকাস, যেগুলো লিখে দিচ্ছি এগুলোর বাইরে আসার কোনো সম্ভাবনা নাই। তারপর হচ্ছে রিজাইন, এরপর হচ্ছে কি মিট। এই যে চারটা শব্দের পর আপনি কখনোই প্রিপোজিশন বসাতে পারবেন না। আপনাকে কিন্তু তারা কনফিউজড করবে শুধু প্রিপোজিশন দিয়ে অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। এই বাক্যগুলো সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হওয়ার সম্ভাবনাটা বেশি। তারপরে আপনি ওইদিকে যাবেন না, আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এই শব্দগুলোর পরে প্রিপোজিশন আছে যে অপশনগুলোতে, ওই অপশনগুলো বাদ দিয়ে দিবেন। বাকি তিনটা অপশনে মাস্ট বি প্রিপোজিশন কি থাকবে। আচ্ছা 8 নাম্বার আসি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আচ্ছা এই বাক্যটা আমরা জানি যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। এখন এটা সঠিক কিভাবে করবেন বুঝেন। মনে রাখবেন যে সকল বাক্য এমন দেশটি, এমন ছেলেটি, ঠিক আছে, এমন বিষয়টি, যে এরকম যে বাক্যগুলো আছে মানে একটু কি বলে বিস্ময়বোধক হয়ে বসে, যে এমন ছেলেটি কোথাও খুঁজে, এমন মেয়েটি, এমন সৌন্দর্য, ঠিক আছে, এমন দেশটি, অর্থাৎ এই যে সেন্টেন্স গুলো আছে যে এমন দ্বারা যদি কোনো মানে বিষয়কে আপনি একদম উজ্জ্ব করতে চান, ঠিক আছে, মানে হচ্ছে সবার কাছে একদম এক্সপ্লেইন করতে চান, সে সকল ক্ষেত্রে মাস্ট বি এই বাক্যগুলো সরাসরি ভার্ব দ্বারা শুরু হবে। মানে প্রথমে ভার্ব বসবে, তারপরে আপনার সাবজেক্ট বসাতে হবে। প্রথমে ভার্ব, তারপর হচ্ছে কি সাবজেক্ট। কোন বাক্যগুলো? এমন দেশটি, এমন ছেলেটি, এমন মেয়েটি, এমন সৌন্দর্য, এমন বইটি, এমন টিচার, এমন ইউটিউব চ্যানেল কখনোই দেখি না। এই যে বাক্যগুলো এমন দ্বারা আপনি এক্সপ্লেইন করতেছেন, এগুলোর ক্ষেত্রে সবসময় আপনাকে ভার্ব দ্বারা শুরু করতে হবে। প্রথমে ভার্ব, পরে সাবজেক্ট। তার মানে এই দুইটা বাক্যের ক্ষেত্রে দেখেন, এই যে প্রথমে সাবজেক্ট আছে এটা কাটা। এই বাক্যটার ক্ষেত্রে আপনি নাও হেয়ারটাকে যদি বাদ দিয়ে দেন, তাহলে দেখেন এখানে প্রথমে এই যে ভার্ব দ্বারা পরিশেষ, পরে সাবজেক্ট দ্বারা কি শুরু হয়েছে। নাও হেয়ার এটা তো হচ্ছে একটা টেন্স নির্ধারণের জন্য এটা দেওয়া হয়েছে, যেটাকে আমরা অ্যাডভার্ব বলি। এগুলো কিন্তু বাক্যের সাবজেক্ট না। অ্যাডভার্বটা বাক্যের অ্যাডজেক্টিভ, এবং অ্যাডভার্ব কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। কারণ আপনি এটা যদি বাদ দিয়ে দেন, উইল ইউ ফাইন্ড সাচ এ কান্ট্রি, ওকে, তার মানে এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে। এখন এরপরে যে প্রশ্নগুলো আছে, যেমন অপশনগুলো আছে, দেখেন আপনার কাছে যদি বই থেকে আপনি 8 নাম্বারটাতে যান, প্রথম অপশন আছে উইল ইউ ফাইন্ড, এটা তো ভার্ব সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে। খ নাম্বার অপশন আছে এই নাও হেয়ার ইউ উইল, সাবজেক্টের পরে ভার্ব আছে, এটাও বাদ যাবে। তারপর হচ্ছে আপনি ঘোড়ার গ দেখেন, ইউ উইল ফাইন্ড, সাবজেক্টের পরে ভার্ব আছে, এটাও বাদ যাবে। শুধুমাত্র গরুর গ যে অপশনটা আছে, সেই অপশনটাতেই প্রথমে ভার্ব, পরে সাবজেক্ট আছে। আশা করি বিষয়টা বুঝিয়ে দিতে পারছি আপনাদেরকে। আমরা স্কুল পর্যায়ে আরো বেশ কিছু প্রশ্নের সমাধান করব। যেমন আসেন 16 নম্বর প্রশ্ন, 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসে স্কুল পর্যায়ে, যে ট্রেনটি ঢাকা যাবে। দেখেন এই শব্দটি আপনাকে শুধু মানে কনফিউজ করবে একটা দিকে, যে ট্রেনটি ঢাকা যাবে মানে কোনো দিকে যাওয়া উদ্দেশ্যে সবসময় বাউন্ড ফর বসে। বাউন্ড কি? ফর। আপনি শুধু এটা মাথায় রাখবেন, বাউন্ড ফর মানে হচ্ছে কোনো দিকে যাওয়া, মানে কোনো উদ্দেশ্যে যাওয়া, যে কোনো দিকে যাত্রা করা অর্থে কি বসে? বাউন্ড ফর বসে। গোয়িং মানে হচ্ছে একটা হচ্ছে ট্রেনটি ঢাকা যাবে, যাবে মানে কি এটা এখনো যাচ্ছে না, মানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবে। এরকম কোনো দিকে যদি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, তখনই বাউন্ড ফর শব্দটা বসে। আর দি ট্রেন ইজ গোয়িং টু ঢাকা, এটা মানে হচ্ছে ট্রেনটা ঢাকার দিকে যাচ্ছে, এটা অপশনটা বলি। এখানে বলছে ঢাকা যাবে, এখনো যায়নি, ঠিক আছে, ট্রেনটি ঢাকা যাবে মানে এখনো যায়নি, অর্থাৎ সে ঢাকার উদ্দেশ্য অভিমুখে আছে। এই অভিমুখে থাকা অর্থে বাউন্ড ফর বসে। আপনি এটা হুবাহু আছে, আপনি শুধু মনে রাখবেন এটা যে বাউন্ড ফর। পরে আসেন আমি তোমাকে খাওয়াবো, দুইটা অপশন, খাওয়াবো অর্থে কি আপনি ইট দিবেন নাকি ফিড দিবেন। মনে রাখবেন নিজে খাওয়া অর্থে ইট বসে। এখন এখানে কি আপনি নিজে খাবেন নাকি অন্যকে খাওয়াবেন, আর অন্যকে খাওয়ানো অর্থে ফিড বসে, ওকে। তার মানে এটা সঠিক উত্তর হবে আই শ্যাল ফিড ইউ, আমি তোমাকে খাওয়াবো। মানে আরেকজনকে খাওয়ানো অর্থে ফিড বসে, আর নিজে খাওয়া অর্থে ইট বসে। যেহেতু এখানে নিজে খাওয়া বুঝেন, ইটটা কাটা। 19 নম্বরে আসি, এটা হচ্ছে 16-17 পর আমরা 19 নাম্বার সিরিয়ালটাতে আসবো। আমার লিখিবার কলম নাই। দেখেন লিখিবার কলম, এই লিখিবার কলম শব্দটার অর্থ হচ্ছে রাইট উইথ বসে। রাইট উইথ বসে, লিখিবার অর্থে রাইট, WRIT, রাইট উইথ, মানে লিখিবার কলম, এটার শব্দটা দ্বারা বুঝে মূলত রাইট উইথ, লিখিবার। আমার লিখিবার কলম না, রাইট উইথ, তাহলে হবে আই হ্যাভ নো পেন, মানে আমার কোনো কলম নেই, রাইট উইথ, লিখিবার। এই লিখিবার অর্থে এখানে কি বসে? রাইটের সাথে উইথ বসে। এখন বলবেন এগুলো মাথায় রাখবো কিভাবে? দেখেন এগুলো হচ্ছে ফ্রেজ অফ ইডিয়মস। আপনি যখন ফ্রেজ অফ ইডিয়মসটা পড়বেন তখন আপনি এগুলো মোটামুটি পাবেন, আর এখান থেকে আপনাকে মুখস্থ করে রাখতে হবে। এই যেগুলো মনে রাখার জন্যই তো আমাদেরকে ক্লাসগুলো করা। যেখানে অন্য স্টুডেন্টরা এই ট্রান্সলেশনটাকে মুখস্থ করবে, সেখানে আমরা চেষ্টা করতেছি ট্রান্সলেশনটাকে কিভাবে নিয়মের মধ্যে পেলিয়ে মোটামুটি মুখস্থ রাখা যায় ইনশাআল্লাহ।
তো আমরা ট্রান্সলেশন নিয়ে আমাদের আরো বেশ কিছু শব্দ আছে, যেমন আমি কয়েকটা জিনিস আপনাদেরকে এবার বলতেছি, সেটা হচ্ছে এবার আমি এর বোর্ডে লিখতেছি না, কয়েকটা ট্রান্সলেশনকে আমি আপনাদেরকে জাস্ট বুঝাই দিচ্ছি। যাদের কাছে বই আছে বইটা সামনে নিয়ে বসেন। স্কুল পর্যায়ের 20 নম্বর প্রশ্নটাকে খেয়াল করেন। জ্ঞানীরা বেশি কথা বলে না, এটা 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে। আপনাদের যাদের কাছে বই আছে 519 পৃষ্ঠার 20 নম্বর প্রশ্নটাকে দেখেন, যে জ্ঞানীরা বেশি কথা বলে না। এখানে দেখেন অপশন ডিটা তারা উত্তর দিছে, দে দি ওয়াইস ডু নট কি টক মাচ। এখানে বাকি যে যেমন অপশন এ ভুল কেন দেখেন, প্রথম কথা হচ্ছে ওয়াইস শব্দটার সাথে এস বসেন, এটা কখনোই প্লুরাল করতে পারবেন না। এই শব্দটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, মানে জ্ঞানী অ্যাডজেক্টিভ, এটা কখনো প্লুরাল হয় না, এটাকে আপনি প্রথমে কাটতে হবে, অপশন এটা ভুল। দি ওয়াইস ডাজ নট তো বসবেই না, কারণ যেহেতু এটা দ্বারা জ্ঞানীদেরকে বুঝাচ্ছে, এটা একটা প্লুরাল। ডাজ একটা সিঙ্গুলার ভার্ব, তাহলে সিঙ্গুলার বসানোর কোনো সুযোগ নেই, কারণ আমরা জানি ডাজ একটা কি সিঙ্গুলার, এর জন্য বসবে না। এই জন্য দি ওয়াইস ডু নট এখানে বসবে, ডু নট। দি ওয়াইস এটা দ্বারা বুঝেছে জ্ঞানীদেরকে, এটা একটা প্লুরাল, সেক্ষেত্রে ডুটা একটা কি প্লুরাল ভার্ব বসছে। আশা করি বুঝতে পারছেন। অপশন গোড়ার গজ এটা, সেটাও ডাজ নট বসছে, এটা একটা প্লুরাল, এই জন্য ডাজ নট বসার কোনো সম্ভাবনা নাই। এরপর আসেন 22 নম্বর, সে 1 সপ্তাহ যাবত অসুস্থ। সে 1 সপ্তাহ যাবত অসুস্থ, দেখেন 1 সপ্তাহ যাবত অসুস্থ, দেখেন এই যাবত শব্দটা যেখানে থাকবে, যাবত শব্দটা যেখানে থাকবে, এখানে আমরা অবশ্যই মাস্ট বি আমরা ফর ইউজ করব, সিন্স ইউজ করা যাবে না। যাবত শব্দটা যেখানে থাকবে এখানে আমরা ফর ইউজ করব। কারণ 22 নম্বর অপশন গোড়ার গরুর কথা আসেন, হি হ্যাজ বিন ইল ফর এ উইক। ওকে, এখন অনেকেই বলবেন যে আমরা তো একটা রুল পড়ছিলাম, সিন্স এবং পরের পরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভার্বের সাথে আইএনজি কই মরবেন। ইল কিছু শব্দ আছে যেগুলোর পরে কখনোই আপনি যেগুলোর সাথে আইএনজি যোগ করে জিরান করতে পারবেন না। এখানে ইল যে শব্দটা আছে এটার সাথে কখনো আপনার আইএনজি যোগ করতে পারবেন, এই আইএনজিটা উজ্জ্ব আছে ধরে নিতে হবে, মাথায় রাখতে হবে যে এখানে আইএনজিটা আছে। তার এখানে সঠিক উত্তর হচ্ছে ইট হ্যাজ বিন ইল ফর, আপনি কখন ইট হ্যাজ বিন ইলিং বলতে পারবেন না, এই শব্দটার পরে কখনো আইএনজি যোগ করতে পারবেন, এটা একটা কনফিউজিং এবং একটা ট্রিকি কোশ্চেন, মাথায় রাখবেন। আচ্ছা এরপরে আসেন, আচ্ছা পরের যে প্রশ্নটা আছে, পরের যেগুলো সেগুলো মেইনলি আপনারা পারবেন। যেমন একটা 43 নম্বর একটা প্রশ্ন আছে যে মুস্তারিরা 4 বোন, এটা সঠিক উত্তর এক এক জায়গায় এক এক রকম দেওয়া আছে, এটা মুস্তারি হ্যাজ 4 সিস্টার, এটা দিবেন, অপশন খটা সঠিক হবে, এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে 44 নম্বর লক্ষ্মী আজ স্কুলে আসে নাই, এটা সঠিক উত্তরটা হচ্ছে লক্ষ্মী হ্যাজ নট কাম টু স্কুল টুডে, লক্ষ্মী আজ স্কুলে আসে নাই। মনে রাখবেন যে সকল শব্দের শেষে যেমন আসে নাই, যায় নাই, খাই নাই, এই শব্দগুলোতে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। কোনগুলা? যে সকল বাক্যের শেষে আসে নাই, খাই নাই, যায় নাই, মরে নাই, চলে নাই, পড়ে নাই, এই যে নাই শব্দটা আছে, কোনগুলো? আসে নাই, যায় নাই, খাই নাই, এরকম থাকতে হবে। সে সকল শব্দ আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখতে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনাদেরকে অবশ্যই হ্যাজ আনতে হবে। হ্যাজের পর একটা ভার্বের কি ফার্স্ট পার্টিসিপল থাকে, ওই যে কাম আছে এটার ফার্স্ট পার্টিসিপল কি কাম, কেম, কাম। তো এইভাবে আপনারা বাকি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোকে পড়বেন। আরো অনেকগুলো আছে, যেমন হচ্ছে 51 নম্বর প্রশ্নটা দেখেন, 51 নম্বর আছে কি দেখেন, বর্ষা শুরু হয়েছে, এটা সঠিক উত্তরটা দিছে কি দি রেঞ্জ হ্যাভ কি, বর্ষা কি শুরু হয়েছে, যেটা সঠিক উত্তরটা দিছে দি রেঞ্জ হ্যাভ সেট ইন। প্রথমটা হচ্ছে আপনি কি রেঞ্জ দিবেন নাকি রেইন দিবেন, এই পার্থক্যটা হচ্ছে এখানে। এইটা সঠিক ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দিচ্ছি, তাহলে আপনারা একটু ভালোভাবে এই জিনিসটাকে বুঝতে পারবেন। এটা সঠিক ব্যাখ্যাটা দিচ্ছি আমি, দেখেন প্রথম কথা হচ্ছে যদি কোনো কারণে প্রশ্নের ভিতরে দি রেইন থাকে, মনে রাখবেন দি রেইন, শুধু রেইন থাকে, তাহলে এই দি রেইন দ্বারা বুঝে বৃষ্টিকে, যদি বলে এখন বৃষ্টি শুরু হচ্ছে। আর যদি প্রশ্নে যদি এরকম থাকে দি রেইনস এস থাকে, তখন এই এস দ্বারা বোঝা মূলত কি বর্ষা। তাহলে হচ্ছে এই অপশনগুলো দেখে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে সঠিকটা কেন দি রেইন হয়েছে নাই আর দি রেইনস হয়েছে। দি রেইন দ্বারা বুঝে বৃষ্টি, এখন এখানে কি বৃষ্টি শুরু হয়েছে বলছে নাকি বর্ষা শুরু হয়েছে, এখন বর্ষা শুরু হওয়ার ক্ষেত্রে আপনাকে দি রেইনস দিতে হবে। তার সাথে তারা আমরা দেখতে পাচ্ছি সেখানে সেট ইন ইউজ করছে, মনে রাখবেন সেট ইন এটা কখন ইউজ হবে, সেট ইন মানে হচ্ছে শুরু হওয়া, শুরু কি হওয়া, এগুলো হচ্ছে ফ্রেজ অফ ইডিয়মস। সেট ইন মানে শুরু হওয়া, তাহলে শুরু হওয়া অর্থে সেট ইন বসছে, বর্ষা অর্থে কি দি রেইনস বসে, এই জন্য বুঝতে পারছেন কেন দি রেইন বসে নাই। আসেন আমরা আরো কয়েকটা প্রশ্ন নিয়ে পড়ি, যেমন আমরা 53 নম্বরটা নিয়ে আলোচনা করতে পারি। সপ্তম নিবন্ধনে আসছে সে বলল সে যাবে, দেখেন সে বলল সে যাবে, এখানে টেন্সের একটা খেলা আছে, বুঝেন ভালোভাবে। প্রথম নম্বর অপশন দেখেন হি সেড দ্যাট হি উইল কি গো, এটা অপশনটা ভুল, কারণ আমরা জানি হি এরপর আছে কি দেখেন হি এরপর আছে সেইড, তার মানে দ্যাট এর আগে পূর্বে যে অংশটা আছে সেটা হচ্ছে সেইড, মানে পাস্ট টেন্স আছে। আমরা জানি
অ্যান্ড অর বাট, হু, হুইচ, দ্যাট এগুলোকে বলা হয় মিডল কনজাংশন। মিডল কনজাংশনের নিয়ম অনুযায়ী তার পূর্বে মানে দ্যাট এটা একটা মিডল কনজাংশন, এটার আগে বা তার পূর্বে যে টেন্সটা আছে পরবর্তীতে আপনাকে ওই টেন্সটা ইউজ করতে হবে। তাহলে পরবর্তীতে আপনাকে ফার্স্ট টেন্স ইউজ করতে হবে। এখন আপনি অপশন খুঁজে দেখেন যে পাস্ট টেন্সটা কোথায় আছে। বি নাম্বারে হি সেড দ্যাট হি উড ওয়েন্ট, দেখেন উড উইল থেকে উড আসছে ফার্স্ট টেন্স, বাট আমরা বুঝলাম, কিন্তু তারপরে আছে ওয়েন্ট। এখন উড একটা মডাল ভার্ব, এটার পরে কখনোই ভার্বের কি বি টু বসে না। ওয়েন্টের উৎপত্তি আসছে কি গো থেকে। যদি এখানে এরকম হইতো যে উড গো, তাহলে আমরা একটু চিন্তা করতে পারতাম যে হ্যাঁ ফাইন উড আছে, ফার্স্ট টেন্স আছে, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু তারা ওয়েন্ট দিছে, ওয়েন্ট বেস ফর্ম না, সেজন্য অপশন বিটা কি ভুল। আসেন আমরা অপশন সিটা দেখি। হি সেড দ্যাট হি উইল ওয়েন্ট, এখানে সেড দ্যাট এর পরে উইল দিছে, এটা প্রেজেন্ট টেন্স হবে না, পাস্ট টেন্স খুঁজতে হবে। অপশন ডি দেখেন, হি সেড দ্যাট হি উড গো, ফাইন আমরা পেয়ে গেছি, দেখছেন হি উড গো, উড আছে, উইল থেকে উড আসছে ফার্স্ট টেন্স, আর এখানে ভার্বের বেস ফর্ম হিসেবে কি গো বসছে। আশা করি এটাও বুঝতে পারছি। তো আমাদের এখানে আর তেমন কোনো জিনিস নাই পড়ার মতো। আপনারা এরপরে স্কুল 2 যত প্রশ্নগুলো আছে স্কুল 2 এর এই সবগুলো প্রশ্নকে সমাধান করবেন। যে সকল প্রশ্ন আপনাদের নিয়মের মধ্যে পড়ে আমি এগুলোকে বোঝানোর চেষ্টা করছি, বাড়তি আরো অনেকগুলো প্রশ্ন আছে, বেশিরভাগ ক্ষেত্রে মুখস্থ করতে হবে। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে নক দিবেন, যেহেতু আপনারা আমাদের পেইড ব্যাচে আছেন, ইনশাআল্লাহ ওগুলোর সমাধানটা আমরা কি করে দিব।